ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। সংবিধান মেনে দেশ পরিচালনার অঙ্গীকার করলেন। একে একে মন্ত্রিসভার ৭২ সদস্য। তৃণমূল না এলেও যোগ দেয় কংগ্রেস প্রতিনিধি। भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा। मैं संघ के मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। I will uphold the sovereignty and integrity of India. নয়াদিল্লিতে রাজকীয় আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ দেশের শীর্ষ নেতা। রাইসিনা হিলে সমবেত হন শাহরুখ আম্বানি সহ ৯,০০০-এর বেশি বিশিষ্ট অতিথি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ২ দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ এর গুলি। প্রাণ গেল বাংলাদেশের। ১০ ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এবং ঢাকার বাইরে মাথা চড়া দিচ্ছে ডেঙ্গু। জটিল অবস্থা আসছেন রাজধানীর হাসপাতালে। বাড়ছে উদ্বেগ। উপজেলা ইউনিয়ন পর্যায়ে এডিস নিধনে মনোযোগী হওয়ার পরামর্শ। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। বর্ণাঢ্য আর রাজকীয় এই আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ দেশের শীর্ষ নেতা। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন ৯,০০০-এরও বেশি দেশি বিদেশি অতিথি। নয়াদিল্লি থেকে বিস্তারিত জানব সুব্রত আচার্যের রিপোর্টে। नरेंद्र दामोदर दास मोदी টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। मंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। संसूचित या प्रकट नहीं करूंगा। পরে শপথ নথিতে স্বাক্ষর করেন মোদী। প্রধানমন্ত্রীর পরে নতুন জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন। लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। राष्ट्रपति डॉक्टर मोहम्मद मुइज़ू का आगमन। Our ties with Maldives are deep rooted. এর আগে মূল আয়োজনে যোগ দিতে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান আমন্ত্রিত অতিথিরাও। The national dress of Bhutan is called the Go, which मल्लिकार्जुन खड़गे ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। श्रीलंका के राष्ट्रपति श्री रानिल विक्रमसिंघे का आगमन। the relationship between India and Sri Lanka is more than 2,500 years old. অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান। Both countries. বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন ৯,০০০-এরও বেশি অতিথি। मुकेश अंबानी, उनके साथ फिल्मी जगत के नामचीन सितारे शाहरुख खान যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারাও, ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও। The forecourt with its timeless architecture and regal charm. টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন দেখার বিষয় এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী ৫ বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। নরেন্দ্র মোদীর এই রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন মেয়ে সাইমা ওয়াজেদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী। ভারতের রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে শপথ অনুষ্ঠান দেখেন শেখ হাসিনা সহ আরও ৬ দেশের সরকার আর রাষ্ট্রপ্রধান। 18তম লোকসভা নির্বাচনের পর টানটান উত্তেজনা আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করল
বিজেপির নেতৃত্বে থাকা জোট এনডিএ, যার সরকার প্রধান হলেন নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানের ঠিক 15 মিনিট আগে স্থানীয় সময় 7টায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় মেয়ে সাইমা ওয়াজেদকে সঙ্গে নিয়ে শপথ মঞ্চের উল্টো দিকে অতিথি সারিতে আসন গ্রহণ করেন তিনি। প্রতিবেশী ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল রাইসিনা হিলে, তখনই কড়া নিরাপত্তায় মূল মঞ্চে আসেন নরেন্দ্র মোদী। এরপরই শপথ মঞ্চে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করানো হয় নরেন্দ্র মোদীকে। গোধূলি পেরিয়ে আলো ঝলমল রাষ্ট্রপতি ভবনের এই আনুষ্ঠানিকতার পুরো অংশই দর্শক সারিতে বসে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারত মহাসাগর অঞ্চলের 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। যাচ্ছি তার কাছে। তাজওয়ার, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এবং এবার যে ক্ষমতা গ্রহণ করলেন নরেন্দ্র মোদী, এবার কিন্তু বেশ টানাপোড়েনের মধ্যে দিয়ে তাকে যেতে হয়েছে। একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল, আবার তাকে কিন্তু কাকে কতটি মন্ত্রিত্ব বা কিভাবে তিনি সমঝোতা করবেন সেটি নিয়েও একটা টানাপোড়েন ছিল। সামগ্রিকভাবে শুরুতেই যদি আলোচনা আমরা নিয়ে আসি যে কতটা শক্তিশালী মন্ত্রিসভা বা সংসদ পেল এবার ভারত। নিঃসন্দেহে রাব্বি, গত দুইবারের যদি বিজেপির জয় জয়কার দেখা যায় সেক্ষেত্রে কিন্তু গতবারও তারা সর্বোচ্চ, ভারতের ইতিহাসে বিজেপির সর্বোচ্চ ভোট পেয়েছিল, আসন সংখ্যা পেয়েছিল 300-র বেশি, এবং তার আগের বারও 282টি আসন পেয়েছিল। অর্থাৎ একক সংখ্যাগরিষ্ঠতার ক্ষেত্রে কিন্তু বিজেপির গত দুই দফায় 2014 এবং 19 সালের নির্বাচনে কোনো ধরনের বেগ পেতে হয়নি, এবং এইবারের নির্বাচনে দেখা যাচ্ছে তারা কিন্তু খুব একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। 240টি আসন পেয়েছে বিজেপি, এবং এনডিএ অর্থাৎ তাদের জোটে আরও শরিক দলগুলো কিনে তাদের সেই সংসদ বা যেই সরকার গঠন করতে হচ্ছে। তবে তার থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পরে দ্বিতীয় কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই নরেন্দ্র মোদী পরপর 3বার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, যেটা কিন্তু একটি মাইল ফলকই বটে নরেন্দ্র মোদী এবং বিজেপির জন্য। এবং একক সংখ্যাগরিষ্ঠতা যেহেতু পায়নি, কিছুটা কিন্তু সেই ক্ষেত্রে সরকার দুর্বল না বললেও কিছুটা কিন্তু আগের থেকে শক্তিমত্তায় ঘাটতি আসবে। কারণ আপনি জানেন যে ভারতের যে এই লোকসভার যেই আসন সংখ্যাগুলো সেগুলো কিন্তু অনেকগুলো দলে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ আমি যদি 1998 সালে নির্বাচনের কথা একটু উঠে আনি, যেখানে অটল বিহারী বাজপেয়ী বিজেপির অপর একজন নেতা তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার কিন্তু 13 মাসের মধ্যে সেই প্রধানমন্ত্রী তো ছেড়ে দিতে হয়, কারণ অপর যে শরিক দলগুলো ছিল তারা কিন্তু বেঁকে বসে এবং তার কারণে কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠতা সেটি কিন্তু হারায়। ফলে সেই দিক থেকে চিন্তা করলে কিছুটা হয়তো নরেন্দ্র মোদী বা বিজেপির একটু চিন্তা মাথায় থাকবে। তবে যেটি দেখা যাচ্ছে যে বিরোধী শিবির অর্থাৎ রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস জোটের নেতৃত্বে যে বিরোধী শিবির ভারতের সংসদে বসতে যাচ্ছে, তারা কিন্তু এবার একটি বড় ধরনের শক্তি নিয়ে আসবে এবং তারা কথা বলার ক্ষেত্রে কিংবা আলোচনার ক্ষেত্রে এক ধরনের বড় ধরনের ধাক্কা বা বিজেপিকে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি ফেলতে পারে। আমরা বলছিলাম যে একটা টানাপোড়েনের মধ্যে দিয়ে অবশেষে সরকার গঠন করলো বিজেপি। এই যে ভাগ বাটোয়ারাটা হলো, সেক্ষেত্রে শরিক দলদের বন্টনটা বা মন্ত্রিসভার যে কে কোন বা কোন শরিক দল কি পেল, মূলত ভারতের বিজেপি যেই 28টি 29টি দলের সঙ্গে এনডিএ জোট করেছিল, তার মধ্যে থেকে দেখা যাচ্ছে বিজেপি বাদে মাত্র 14টি দল লোকসভায় আসন সংখ্যা নিয়ে আসতে পেরেছে। তার মধ্যে কিন্তু আবার দেখা যাচ্ছে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি এবং নীতিশ কুমারের জেডিইউ তারা কিন্তু 16টি এবং 12টি করে আসন পেয়েছে, এবং ফলে কিন্তু দেখা গেছে যে সিটের সংখ্যায় তারা কম হলেও 2টি করে কিন্তু মন্ত্রণালয় তাদের সেই টিডিপি এবং জেডিইউ এর ভাগে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে এক ধরনের
ওখানে বলা হচ্ছে কিং মেকার নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে তাদের সমর্থন ছাড়া কিন্তু বিজেপি এবার সরকার গঠন করতে পারতো না। এবং আপনি জানেন যে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস জোটও কিন্তু চাচ্ছিল, অর্থাৎ ইন্ডিয়া জোটও কিন্তু তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল এবং তাদের আরো বেশি বড় অফার দেওয়া হয়েছিল, তবে বাকি যে নীতিশ এবং নাইডুর দল ছাড়া অন্য যে দলগুলো আছে তাদের মধ্যে থেকে 7টি মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে। বেশিরভাগ যেই মন্ত্রিত্বগুলোর কথা বলা হয় স্বরাষ্ট্র পররাষ্ট্র এগুলো তো বিজেপির কাছেই রয়েছে। একদমই শক্তিশালী যে মন্ত্রণালয়গুলো আছে মূলত 4টি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থনীতি এবং প্রতিরক্ষা, এই 4টি মন্ত্রণালয় কিন্তু বিজেপির। তাজুর, আপনার সঙ্গে আবার আলোচনায় ফিরবো, তার আগে আমাদের একটা রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটা দেখব। তিস্তার জলের হিস্সা কবে পাবে বাংলাদেশ? এই আলোচনা চলছে দীর্ঘদিন ধরেই। লোকসভা নির্বাচনের পর টানা তৃতীয়বার ক্ষমতায় নরেন্দ্র মোদী সরকার। তাহলে এবার কি অগ্রগতি হবে তিস্তার এই পানি বন্টনে? বিশ্লেষকরা এখনো আশার আলো দেখছেন না। কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে মতপার্থক্য দেখিয়ে ভারত আশার বেলুন ফুলিয়ে রেখেছে বলেই মত তাদের। যদিও তিস্তা বিষয়ে চীন আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হবে বলে মনে করছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে দেখব আলোচনায় যুক্ত হওয়া তাজওয়ার মাহমুদের রিপোর্টটি। বাংলাদেশ ভারতের অভিন্ন নদী তিস্তা উত্তরাঞ্চলের 4 জেলার মানুষের একসময়ের অর্থনীতির চালিকা এখন বিভীষিকায় রূপ নিয়েছে সীমানার ওপারে একের পর এক বাঁধ নির্মাণের কারণে। বর্ষায় বাঁধের পানি ছেড়ে দিলে বন্যা, আর গ্রীষ্মে পানি আটকে দিলে খরা। দুর্যোগের মোকাবেলা করতে করতে উত্তরের 4 জেলার অন্তত 50 লাখ মানুষ নিঃস্ব হয়ে গেছে। ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে চোর কাটা হয়ে বিধে আছে তিস্তা। ভারত বলছে কেন্দ্র সরকার তিস্তার পানি দিতে রাজি, বেঁকে আছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে ওঠে তিস্তা ইস্যু। আশ্বাস দেয়া হয় লোকসভা নির্বাচনের পর বিস্তারিত পরিসরে হবে তিস্তা বিষয়ক আলোচনা। After the election, I discussed this issue with the External Affairs Minister. And we shall carry out the issue. যদিও বিশ্লেষকরা বলছেন কেন্দ্র আর রাজ্যের মধ্যে মতপার্থক্য দেখিয়ে মূলা ঝুলিয়ে রেখেছে ভারত। এটা দিল্লি আর কলকাতার মধ্যে এই রাজনীতির মধ্যে বারবার দেখিয়ে আমাদের বছরের পর বছর বলছে হ্যাঁ হবে হবে, এটা মমতার দোষ, ওই চাপিয়ে দিচ্ছে। স্টেট সরকার পশ্চিমবঙ্গে সে কোনোভাবেই মেনে নেবে না। কেন্দ্রে আবারও বিজেপি সরকার, যার ঘোর বিরোধী পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। ফলে কেন্দ্র আর রাজ্যের যে দূরত্ব তা আরও বেড়েছে, কমার সুযোগ নেই। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি বলছেন জনপ্রিয়তা হারানোর ভয়ে নদীর পানি ছাড়তে রাজি হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তবে চীন তিস্তা নিয়ে আগ্রহ দেখানোয় ভারত কিছুটা নমনীয় হতে পারে। তিস্তাটার পানির জন্য এখন চায়নাও একটা প্রস্তাব দিয়েছে, তাতে আমাদের লাভ, তাতে ইন্ডিয়া আর একটু কি হবে, সংবেদনশীল হবে। ওরা ভাবতেছে যে চায়নাকে ঢুকাতে যদি ঢুকে তাহলে ঝামেলা, তো তখন আমাদের অবস্থানটা একটু শক্তিশালী হয়েছে। তবে আমরা আলোচনার মাধ্যমে এইটার সমাধান। এই বিশ্লেষণকে কিছুটা সমর্থন করে ভারতের পররাষ্ট্র সচিবের সাম্প্রতিক দেয়া প্রস্তাব। তিস্তায় বর্ষা মৌসুমের পানি ধরে রাখতে চীন যে মহাপ্রকল্প বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে বাংলাদেশকে, মে মাসে ঢাকা সফরে এসে সম্পূরক প্রস্তাব দেয় ভারত। তবে সেখানে পানি ভাগাভাগির বিষয় নেই, আছে চীনের সঙ্গে প্রতিযোগিতা। তিস্তায় আপনারা জানেন যে আমরা একটি বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়। তাজুর, আপনার রিপোর্টটি দেখছিলাম এবং সেক্ষেত্রে প্রতিবেশী দেশের সঙ্গে যতগুলো টানাপোড়েন আছে প্রত্যেকটি উঠে এসেছে। এবং আমরা সাম্প্রতিক সময়ে এই যে সীমান্ত উত্তেজনা, একই সাথে তিস্তা পানি বন্টন নিয়ে যে কথাগুলো বলা হয়, অর্থনৈতিক রাজনৈতিক ইস্যু তো রয়েছেই, এগুলোর যে সমস্যাগুলো এই আমলে কি কমবে না বাড়বে, বা কি মনে হয় বিশ্লেষকরা আসলে কি বলছে? দেখুন, বিশ্লেষকদের আসলে যেটি মত, তারা বলে যে ভারতে যে সরকারই আসুক, সেটি কংগ্রেস হোক কিংবা বিজেপি, বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের একটি অভিন্ন চোখ থাকে বা দৃষ্টিকোণটি থাকে অভিন্ন। অর্থাৎ এখানে সরকার আসলে খুব বেশি ম্যাটার করে না। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে পররাষ্ট্রমন্ত্রী যে প্রথম সফরটি করেছিলেন দ্বিপাক্ষিক, সেটি কিন্তু ভারতে ছিল। সেখানে তিনি সে দেশে পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেখানে তিস্তা ইস্যুটি এসেছিল। যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, তখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীকে আশ্বাস দিয়েছিল যে নির্বাচনের পর, অর্থাৎ লোকসভা নির্বাচনের পর সেটি আবার নতুন করে নতুন পরিসরে আলোচনা হবে। এবং আপনার প্রতিবেদনে যেটি দেখলেন যে আসলে তিস্তা ইস্যুতে খুব বেশি যে আসলে আশা, সেটি কিন্তু বিশ্লেষকরা দেখছেন না। বরং
বরং এই যে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে যে পার্থক্যের কথা বলা হচ্ছে সেটা এক ধরনের মোটামুটি ফাঁকা বলেই বলা চলে। কারণ আজকের ব্যাপারটি যদি দেখি, তৃণমূল কিন্তু এই যে শপথ অনুষ্ঠানে যোগ দেয়নি, সেক্ষেত্রে এই ইস্যুটা অর্থাৎ তাদের মধ্যে বরফ গলার কোনো জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন, এবং সেখানেও কিন্তু এই রাজ্য কেন্দ্রের যে মূলা ঝুলানোর যে প্রক্রিয়া সেটি বোধহয় থেকেই যায়। একদমই তাই। এবং আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপি কিন্তু আসলে পশ্চিমবঙ্গেও একটি অন্যতম শক্তিশালী দল হয়ে উঠছে, যেখানে তৃণমূলের আগে প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস কিংবা বাম ফ্রন্ট, সেখানে কিন্তু তারা শূন্যের কোঠায় চলে গেছে এবং বিজেপি কিন্তু আসলে সেখানে মূল শক্তি। অর্থাৎ তৃণমূলেরও কিন্তু এখন সেই রাজ্যেও কন্টেস্টেন্ট হয়ে উঠেছে বিজেপি। ফলে রাজ্য সরকার অর্থাৎ পুরো ভারতের যে কেন্দ্রীয় সরকার বিজেপির নেতৃত্বাধীন, তাদের সঙ্গে আসলে সম্পর্ক কোনোভাবেই দূরত্ব কমার কোনো সুযোগ নেই। আরও সবথেকে বড় গুরুত্বপূর্ণ যে বিষয়টি, তিস্তা মহাপ্রকল্প, যেটি বর্ষা মৌসুমে পানি আসলে যেটি তারা ছেড়ে দেয়, অর্থাৎ ড্যামগুলো খালি করে দিয়ে এখানে বন্যায় প্লাবিত হয়, তখন পানিটি ধরে রেখে কিভাবে আসলে উত্তরের ওই 4টি জেলার মানুষকে পরবর্তীতে কাজে লাগাতে পারে সে পানিটি, তেমন একটি প্রকল্প কিন্তু বাংলাদেশ হাতে নিয়েছে এবং চীন সেখানে অর্থনৈতিক সহযোগিতা এবং কারিগরি সহায়তাও দিতে রাজি। এবং সেই ক্ষেত্রে চীনের যে আগ্রহ সেটি গত 2 বছর ধরে দেখাচ্ছে। ভারত কিন্তু সেখানে এখন নতুন করে অর্থায়ন করতে চাচ্ছে কিংবা প্রকল্পে তারা বেশি আগ্রহী উঠছে। অর্থাৎ প্রকল্পে যদি তারা আগ্রহী হয়ে ওঠে সেক্ষেত্রে কিন্তু পানি বন্টনের আলোচনাটাই একেবারে নিস্তেজ হয়ে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে তিস্তার পানি বন্টনের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রগতি না হওয়ারই সম্ভাবনা, তবে রাজনৈতিক এবং অর্থনৈতিক বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে কিন্তু আশাবাদ করেছেন সরকারি পক্ষ থেকে। তাজুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। নতুন সরকার হিসেবে নরেন্দ্র মোদীর শপথ এবং এই অঞ্চলে এই নতুন সরকারের সামনের দিনে প্রভাব এবং বিস্তারিত এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজুর মাহমুদ। 2 দিন না পেরোতে এই সীমান্তে বিএসএফের গুলিতে আবারও ঝরল প্রাণ। লালমনিরহাটের পর এবার কুমিল্লায় এক ব্যবসায়ী বাংলাদেশকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 10 ঘন্টা পর লাশ ফেরত দিয়েছে বিএসএফ। লালমনিরহাটে বাংলাদেশ সীমান্তে ঢুকে বিএসএফ এর গুলিতে কৃষক হত্যার রেশ না কাটতে এবার কুমিল্লায় ঝরল প্রাণ। রোববার সকাল 8টায় গুলির শব্দ পাওয়ার ঠিক 30 মিনিট পর আবারও আরেকটি গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকাবাসী জানান, কুমিল্লা বুড়িচংয়ের জামতলার উত্তরপাড়া সীমান্ত দিয়ে আসার সময় আনোয়ার নামের এক ব্যক্তিকে গুলি করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। শঙ্কুচাল বিজিবি ক্যাম্পের কাঁটাতারে বেড়ার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ছুটে আসেন বিজিবি সদস্যরা। এর আগে নিহতের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। বিএসএফ এমনিও গরম হয়েছে আগে থেকে নিয়েছিল পাবলিকে লইছিল, বন্দুক দিয়ে মারি দিয়েছিল বিএসএফ পাবলিকে। আধা ঘন্টা পরে আবার গুলি করছে, গুলি করার পরে তারপরে মারা গেছে আর কি। তো অনেকক্ষণ লাশটা এখানে পড়ে ছিল। দৌড়ান দিতে যে বিএসএফ বাংলাদেশের ভিতরে ঢুকে গেছে, ঢুকে যে ভালো মানুষ বলে কয়েকজন বই আছিল, তারা ফিটাফিটি শুরু করছে বিএসএফ আইসি। ইন্ডিয়া সাহেব আসছে, আসার পরে বলছে ফায়ার করে দেওয়ার জন্য, তো দিয়ে মনে করেন বেড়ার ভিতরে ঢুকে এলাই রাখছে। কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে গেছে ইয়া করার জন্য, পোস্টমর্টম করার জন্য। দেশে দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে অনলাইনে খাবার অর্ডার করা। ঝামেলা এড়িয়ে অনেকেই বাসায় কিংবা অফিসে বসেই খেতে পারেন বাহারি খাবার। পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে পেমেন্ট সুবিধা নাগরিকদের জীবনে এনেছে অন্যরকম স্বস্তি। একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ফারজানা নীলা। অফিসের ব্যস্ত সময়ে দুপুরের খাবারের জন্য তার ভরসা অনলাইনে কেনা খাবার, আর ক্যাশ টাকার ঝক্কি এড়িয়ে পেমেন্ট অপশন হিসাবে বেছে নেন মোবাইল ব্যাংকিং। অনলাইনে আমি চুজ করতে পারি খাবারগুলো, তারপরে ওরা এসে দিয়ে যায়, আমার বাইরে যেতে হলো না। ওদেরকে ইচ্ছা করলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা ক্যাশেও দিতে পারি। কর্মজীবী এই নারীর মতো আরও অনেকের জীবনে স্বস্তি এনে দিয়েছে অনলাইন ফুড পারচেজিং। কেননা ঘরে বসেই যে কোনো রেস্টুরেন্টের বাহারি খাবার উপভোগ করতে পারেন ক্রেতা। লাইফটা তো এখন অনেক ইজি হয়ে গিয়েছে অনলাইন পারচেজের কারণে। ইউনিভার্সিটি বলেন কেন, বাসায় বললেও আমরা খাবার অর্ডার করলে যখন খাবার যে কোনো সময় পেতে পারতেছি। ক্যাশলেসটাই বেশিরভাগ প্রিফার করি আমি। কার্ডে অথবা বিকাশ পেমেন্টগুলো আমরা মোবাইলের মাধ্যমে, বিকাশের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে করে ফেলি। শুধু খাবার নয়, বিভিন্ন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার নতুন মাত্রা যোগ করেছে এমন কেনাকাটায়। বিভিন্ন সময় ক্যাশব্যাক অফার থাকে, অফিসে সময় বাঁচিয়ে আমরা খুব শর্ট টাইমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যায়। আমাদের ডাইনিংও এখন ভালো রেসপন্স আছে, ফুড কোয়ালিটি আগের থেকে বেটার। দেন আপনি চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন, কার্ড, বিকাশ পেমেন্ট এগুলোতে পেমেন্ট দিতে পারবেন।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে ফুড ডেলিভারি আর পেমেন্ট পদ্ধতি মানুষের জীবনযাত্রা আরও সহজ করে করেছে ঝামেলামুক্ত, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেট জুয়েলারি শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়েও ছল চাতুরি করছে এনবিআর, এমন দাবি বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুসের। সংশোধিত বাজেটে স্বর্ণ বিক্রিতে ভ্যাট 3% না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রাক বাজেট সংবাদ সম্মেলনে স্বর্ণ বিক্রিতে ভ্যাট 5% থেকে 3% নামিয়ে আনা, ব্যাগেজ রুলসের আওতায় ট্যাক্স ফ্রি স্বর্ণালংকার 50 গ্রাম করা সহ 15টি দাবি জানিয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তবে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কোনো দাবি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে সংগঠনটির দাবি, ঘোষিত বাজেট জুয়েলার্স শিল্পের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। রোববার প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি অভিযোগ করে অসম কর কাঠামো ও অতিরিক্ত শুল্ক ব্যয় খাতটিকে পিছিয়ে দিচ্ছে। এনবিআর এর পক্ষ থেকে প্রাক বাজেট বৈঠকগুলোতে ব্যবসায়ীদের সমস্যা ও দাবি পূরণে দফায় দফায় আশ্বাস দেওয়া হলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন নাই। ব্যবসায়ীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে অপরিকল্পিত উৎসে কর হারের বোঝা। কর আদায়ের নামে ব্যবসায়ীদের হয়রানি করা হচ্ছে উল্লেখ করে সংগঠনের নেতারা বলেন, এনবিআর চেয়ারম্যান বিভিন্ন দাবি পূরণে আশ্বাস দিয়ে বাস্তবে ছল চাতুরির আশ্রয় নিয়েছে। বৈঠকে এনবিআর চেয়ারম্যান বাজুসের দাবি পূরণের অঙ্গীকার করলেও বাস্তবে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে ছল চাতুরির আশ্রয় নিয়েছেন। 10 টাকার ভ্যাট আদায়ের আড়ালে 90 টাকা ঘুষ নেওয়ার সংস্কৃতি থেকে এনবিআরকে বের হয়ে আসতে হবে। সংশোধিত বাজেটে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি বাজুস নেতাদের। যেদিন আমরা এই প্রত্যাশা পূরণ না হবে, তারপর থেকে আমাদের কঠিন আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা আমাদের খোলা থাকবে না। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ईश्वर की शपथ लेता हूं कि भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী। অংশ নেন শেখ হাসিনা সহ 7 দেশের শীর্ষ নেতা, ছিলেন 9000 দেশি বিদেশি অতিথি সহ তারকারা। 2 দিনের ব্যবধানে এবার কুমিল্লার বুড়িচং সীমান্তে বিএসএফ এর গুলি, প্রাণ গেল বাংলাদেশের। 10 ঘন্টা পর লাশ ফেরত দিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গেই থাকুন সময়।